আমাদের ব্যাকরণের প্রথম অধ্যায় ছিল বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডার আমরা কমপ্লিট করে দিয়েছি, সম্পূর্ণ করে দিয়েছি। বলেছিলাম যাদের যা প্রশ্ন আছে বলবে, কিন্তু কারো কোনো প্রশ্ন নেই। একটাই প্রশ্ন পেয়েছিলাম যে স্যার সদ্ভাব্য শব্দটা আরেকবার বুঝিয়ে দিন। সেটা তো বুঝিয়ে দিলাম। এরপর আমাদের সবচাইতে একটা বড় সমস্যা আছে, সেই বিষয়টা আমরা আলোচনা করব তোমাদের ব্যাকরণ বইয়ের দ্বিতীয় অধ্যায়ে। সেই বিষয়টা কি? বাংলা বানান। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমার খুব খারাপ লাগে, এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবারই লেখার স্বাধীনতা এসে গেছে। কেউ ফেসবুকে লিখছে, কেউ ইনস্টাগ্রামে লিখছে, কেউ হোয়াটসঅ্যাপে লিখছে, কেউ মেসেঞ্জারে লিখছে। তো তাতে আমি যেটুকু দেখতে পাই, তাতে প্রচুর মানুষ বানান ভুল করেন। এমনকি যারা শিক্ষিত মানুষজন, তারাও সব শব্দের মানে যেসব শব্দ আমরা ব্যবহার করি তাদের সঠিক অর্থ মানে তাদের সঠিক বানান জানেন না। কয় হ্রস্বইকার কি আর কয় দীর্ঘইকার কি, এই দুটো যে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে, এটাও অনেকে জানেন না। আবার আমি যাই না লিখে অনেকে লিখেন আমি যাই অন্তস্থ, আর সে যায় না লিখে অনেকে লিখেন সেটা যাই, সে যাই। তো এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ছাত্রছাত্রী ছিলাম, আমাদেরকে বানান শেখানো হয়নি আলাদা করে। আমরা বানান শিখেছিলাম কোথা থেকে? বর্ণ পরিচয় বই থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বই থেকে সহজ বানানগুলো শিখেছিলাম, আর বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ থেকে আমরা শিখেছিলাম একটু কঠিন বানান, যেগুলো রফলা, জফলা বা অন্যান্য সংযুক্ত ব্যঞ্জন দিয়ে যে বানানগুলো হয়, মানে যে শব্দগুলো হয় তার বানান শিখেছিলাম। তারপর কোনোভাবেই আমরা বাংলা বানান নিয়ে খুব গভীরভাবে পড়াশোনা করিনি, না 5-এ, না 6-এ, না 7-এ, না 8-এ, না 9-এ, না 10-এ। ফলে আমাদের প্রজন্মের যারা আছেন তাদের অনেকেরই বাংলা লেখায় ভুল হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, অনেকে বাংলা ভালো লিখতে পারেন না, সেটা অনেক গর্ববোধ করেন। আমার ছেলে বাংলাটা ঠিক আছে না, মানে আমি ইংরেজিতে ভালো পারি লিখতে, আমি হিন্দিতে ভালো কথা বলতে পারি, বাংলাটা আমি ঠিক পারি না। মানে এই যে পারি না, এর মধ্যে কোনো লজ্জাবোধ নেই, এটা অহংকার। আসলে ভাষা সম্বন্ধে এদের কোনো ধারণাই নেই। মাতৃভাষায় তুমি যদি দুর্বল হও, তুমি যে ভাষাতে যত পণ্ডিতই হও না কেন, তোমার কোনো দাম নেই। মাইকেল মধুসূদন দত্ত প্রথম যে কাব্যগ্রন্থটা লিখেছিলেন সেটা ইংরেজিতে, ভিশন অফ দ্য পাস্ট, দ্য ক্যাপটিভ লেডি, কিন্তু ওটার জন্য উনি বিখ্যাত হননি। উনি বিখ্যাত হয়েছিলেন বাংলা রচনা করে। মেঘনাদ বধ কাব্য তাকে বিখ্যাত করেছিল। আধুনিক ধারায় নাটক রচনা করে তিনি বিখ্যাত হয়েছিলেন, এবং সেটাও বাংলা ভাষা। যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, সেই জন্য বাংলা ভাষাটা ভালোভাবে আমাদের শেখা উচিত। আমরা সেটা ঠিক মতো শিখতে পারি না বলে আমাদের বাংলায় কথায় কথায় ইংরেজি বেরিয়ে যায় শব্দ, তাই তো? তো সেই জন্য বাংলা বানান শেখাটা খুব জরুরি। বাংলা বানানের জন্য কতগুলো নিয়ম আছে দেখো। অনেকে শ্রেণী বানানটা লিখেন মূর্ধন্যয় দীর্ঘইকার, অনেকে মূর্ধন্যয় হ্রস্বইকার। কোন বানানটা ঠিক, কোন বানানটা ভুল? এর উত্তর হচ্ছে এই দুটো বানানই ঠিক।
সময়ের সঙ্গে সঙ্গে বানানের কিছু নিয়ম তৈরি করা হয়েছে। এই নিয়মগুলো তৈরি হওয়ার আগে পর্যন্ত আমরা যে বানানগুলো বলতাম সেগুলোও ঠিক, আর নিয়ম তৈরি হওয়ার পর সেই বানানগুলোর কিছু পরিবর্তন হয়েছে সেগুলোও ঠিক। কাজেই তালবস্যায় রফলা একার মূর্ধন্যয় দীর্ঘইকার যদি লিখো সেটা ঠিক, কিন্তু সেটা পুরনো বানান। আর তালবস্যায় রফলা একার মূর্ধন্যয় হ্রস্বই যদি লিখো সেটাও ঠিক, কিন্তু সেটা আধুনিক বানান। এখন যখন আমরা কোনো বানান নিয়ে সমস্যায় পড়ব, আমাদের মধ্যে দ্বিধা হবে যে এই দুটো বানানের মধ্যে কোন বানানটা ঠিক। এই ঠিকটা জানার দুটো রাস্তা আছে। এক হচ্ছে একাডেমি বানান অভিধান নামে একটা বানানের ডিকশনারি আছে, সেটা তোমাদের প্রত্যেকের হাতের কাছে রাখা উচিত। তাহলে যেখানেই কোনো বানান সম্বন্ধে মনের মধ্যে দ্বিধা দেখা দেবে, আমরা ওই একাডেমি বানান অভিধানটা দেখে আমরা সঠিক বানানটা জানতে পারি। এক নম্বর। দু নম্বর, একটা টোটকা আছে, মানে ওটা নিজেই করতে পারো। কোন শব্দে মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, মূর্ধন্য স হবে নাকি দন্তস্ব হবে, হ্রস্বইকার হবে না দীর্ঘইকার হবে, এটা যখন তোমার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে, দুটো শব্দই লিখো। যে দুটো বানান, দুরকম বানান তোমার মনে আসছে, দুটো বানানই লিখো। দেখবে যে বানানটা সঠিক বানান, সেই বানানটা তোমার চোখকে বেশি আকর্ষণ করবে, আর যেটা বেঠিক বানান সেটা তোমার কাছে অপরিচিত মনে হবে। বলে যেটা পরিচিত মনে হচ্ছে সেই বানানটা আমি চুজ করব, পছন্দ করব, এবং সেটাই লিখব। তাহলে বোঝা গেল বানান, আমাদের বানান নিয়ে সমস্যায় কেন পড়ি। প্রথম কথা হচ্ছে বানান আমাদেরকে কোনোদিনই গভীরভাবে শেখানো হয়নি, একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ ছাড়া। দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে এখন বানানের নতুন নিয়ম হয়েছে। পুরনো যে বানানগুলো সেগুলো ভুল নয়, কিন্তু বলা হচ্ছে সেগুলো যথাসম্ভব ব্যবহার না করার জন্য। নতুন নিয়মে বানানে কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো অনুসরণ করে আমাদেরকে লিখতে হবে। তো যাই হোক, এখন সেই সব নিয়মের কথা বলছি। যদি তৎসম শব্দ হয়, পুস্তক, জল, গৃহ, চন্দ্র, এই তৎসম শব্দগুলো সংস্কৃত ভাষায় যে বানানে লেখা আছে, আমাদের বাংলা ভাষাতেও সেই বানানই লিখতে হবে। যেমন ধরো চন্দ্র, সংস্কৃতে আছে চ দন্তনদয়ে রফলা, আমাদেরকে বাংলাতেও সেইটা লিখতে হবে চ দন্তনদয়ে রফলা। হিন্দির লোকের একটু কায়দা করে নিয়েছে, অনেকে এখন এরকম লিখছে। ঠিক আছে, চন্দ্র লিখছে, অনুসার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের এটা চলবে না। আমাদের সংস্কৃতে যা লেখা আছে বাংলাতেও তাই লিখতে হবে। কোন শব্দের ক্ষেত্রে? তৎসম শব্দগুলোর ক্ষেত্রে, মানে যে শব্দগুলো সংস্কৃত ভাষায় এবং বাংলা ভাষায় একইভাবে আছে তাদের ক্ষেত্রে আমাদের বানানের কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, তাতে উচ্চারণ যাই হোক, বানানটা ওই রাখতে হবে। যেমন ধরো এইটা কি লিখলাম, বয় কয় মূর্ধন্য স, এইটা আছে ক, এইটা আছে মূর্ধন্য স।
তাই তো, তার সঙ্গে অযোগ হয়ে আছে। তাহলে উচ্চারণটা হচ্ছে বৃক্ষ, সংস্কৃত উচ্চারণ বৃক্ষ, বাংলায় উচ্চারণ আমরা করি বৃক্ষ। বাংলায় কিরকম উচ্চারণ করি? বাংলায় উচ্চারণ করি, কারণ রিটাও আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, বাংলায় কি উচ্চারণ করি? বৃক্ষ। কিন্তু যেহেতু এটা তৎসম শব্দ, তাই এরকম উচ্চারণ করলেও বানানটা এরকম লেখা যাবে না। আমাকে কি বানান লিখতে হবে? সংস্কৃতে যে বানানটা আছে সেই বানানটাই আমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখবে সংস্কৃতে দুটো ব আছে। একটা হচ্ছে প্রথমে বর্গীয় ব, আর একটা হচ্ছে অন্তস্থ ও। ঠিক আছে, এই দুটোই কিন্তু বাংলা ভাষায় হবে ব। আমি একজন স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমরা তো বাঙালি, আমরা এই ওটা কোনখানে ও হয় আর কোনখানে ব হয় আমরা বুঝতে পারি না। আমরা যখন সংস্কৃত বা হিন্দিতে লিখি তখন এই ব এবং ব এর মধ্যে আমাদের গন্ডগোল হয়ে যায়। তো এর নিয়ম কি? উনি বললেন যে নিয়ম আছে, নিয়ম ব্যাকরণে পেয়ে যাবেন, কিন্তু এই ওয়ের জায়গায় ব লেখা আর বয়ের জায়গায় ও লেখা এটা মারাত্মক কিছু দোষের নয়। পাণিনির ব্যাকরণে বলাই আছে যে বয়ের পরিবর্তে ব ব্যবহার করা যাবে, বয়ের পরিবর্তে এই ও ব্যবহার করা যাবে। কাজে দুটোকে আমরা সমান ধরে নিতে পারি। তাহলে ব এবং ও তৎসম শব্দে আমরা বাংলায় কি লিখব? ব, কারণ আমাদের তো দুটো ব নেই, দুটো বকে বোঝানোর জন্য একটা বই লিখব। তাহলে তৎসম শব্দের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কি, যে উচ্চারণ যেমনই হোক, বানান সংস্কৃতে যেমন থাকবে আমার বাংলাতেও সেই রকম বানান লিখতে হবে। কি বললাম আমরা? পদ্ম, পদ্ম বলে এরকমই উচ্চারণ করি, কিন্তু এই পদ্মটা যেহেতু সংস্কৃত শব্দ, মানে তৎসম শব্দ, সংস্কৃতে পদ্ম শব্দটা লেখা হয় পদয়ম। তাহলে বাংলাতেও আমাদেরকে এটা লিখতে হবে প দয়ম। আমরা উচ্চারণ যাই করি না কেন, তৎসম শব্দের বানান হুবহু সংস্কৃতের মতো লিখতে হবে। বোঝা গেল? প্রথম নিয়মটা কি জানলাম, যে তৎসম শব্দ যেগুলো বাংলা ভাষায় আছে তাদের বানান হুবহু সংস্কৃতে যেরকম আছে আমাদেরকে সেরকম লিখতে হবে। ঠিক আছে? সংস্কৃত উচ্চারণ রীতির সঙ্গে বানান উচ্চারণ রীতির তফাৎ, বাংলা উচ্চারণ রীতির তফাৎ আছে, কিন্তু উচ্চারণ যাই হোক না কেন বানান আমাদের সংস্কৃতকে অনুসরণ করেই লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় আরেকটা সমস্যা আমাদের কাছে আছে। সেই সমস্যাটা কি, যে সংস্কৃতে যা আছে সেভাবেই তো আমরা লিখবো তৎসম শব্দ, কিন্তু সমস্যা হচ্ছে সংস্কৃতে এমন অনেক শব্দ আছে যাদের দুটো করে বানান। যেমন ধরো অবনী, অবনী মানে পৃথিবী। ঠিক আছে, এইটা আবার অনেক জায়গায় অবনী হিসেবেও দেখা যায়।
এও সঠিক বানান, এটাও সঠিক বানান, এটাও সঠিক বানান। তারপরে ধরো কুটির, কুটির মানে কি? ঘর। কোন বানানটা ঠিক? দুটো করে বানানি ঠিক। সংস্কৃত সাহিত্যে আমরা এই দুরকম বানানেরই দেখা পাই, হ্রস্বইকারওয়ালা এবং দীর্ঘইকারওয়ালা। তো এখন আমরা যখন উচ্চারণ করি, এটাকে যেমন উচ্চারণ করি এটাকে তেমনই উচ্চারণ করি। কি উচ্চারণ করি? অবনী। আমরা বলি কি অবনী। দীর্ঘ উচ্চারণ করি কি? হ্রস্ব উচ্চারণ করি অবনী। আমরা বাংলায় কি কুটির বলি না কুটির বলি? তাহলে বাংলায় আমরা দীর্ঘ ইয়ের উচ্চারণ কম করি, হ্রস্ব ইয়ের উচ্চারণ বেশি করি। এইখানটাই বলছে তাহলে এক কাজ করো, আমাদের যখন রাস্তা রয়েছে বেছে নেওয়ার দুটোর মধ্যে একটাকে, তাহলে যেটা আমাদের উচ্চারণের কাছাকাছি সেটাই নিয়ে নাও। তার মানে আমাদেরকে লিখতে হবে অবনী হ্রস্বইকার, আমাদেরকে লিখতে হবে কুটির হ্রস্বইকার, তবে গিয়ে বানানটা ঠিক হবে, গ্রহণযোগ্য হবে। এবারে তোমরা যদি বলো স্যার এই দুটো কি ভুল, আমি বলবো কারো বাপের ক্ষমতা নেই বলে যে এই দুটো ভুল। এই দুটো ঠিক। তাহলে এই দুটো যদি ঠিক হয়, এই দুটো যদি ঠিক হয়, তাহলে আপনি এইটা কেন লিখতে বলছেন আমাদেরকে, এটা কেন জানতে বলছেন আমাদেরকে? তার কারণটা হচ্ছে এটাই, প্রথম কথা হচ্ছে উচ্চারণের সঙ্গে মিলছে, সেই জন্য এটা নেওয়া উচিত। আর দ্বিতীয় কথা বলছে যে যেমন খুশি যদি বানান লিখতে শুরু করে, এ অবনী লিখলো, এ অবনী লিখলো, ঠিক আছে? তাহলে বানান দুরকম তিন রকম বানান, একই শব্দে দুরকম তিন রকম বানান ভাষার মধ্যে প্রচলিত হয়ে যাবে। তাহলে পরবর্তীকালে যারা পড়াশোনা করবে তাদের সমস্যা হবে। তো সেই জন্যই আমাদের যেখানে হ্রস্বইকারের উচ্চারণ হয় সেখানে আমাদের হ্রস্বইকার ব্যবহার করতে হবে। তখন যদি দুরকম বানানটাই সঠিক হয়, যদি দুরকম বানানটাই সঠিক হয়, তখন দীর্ঘইকার ওয়ালাটা ছেড়ে দিয়ে আমাকে হ্রস্বইকার ওয়ালাটা করতে হবে। কিন্তু ধরো দুটো বানান, কোনটা নেবো? দীর্ঘইটাই নেবো, কারণ এটা কোনো বানানই নয়, এটা ভুল বানান। এগুলো তো ঠিক বানান। ঠিক বানান দুটোর মধ্যে আমি হ্রস্বইকার ওয়ালাটা নেবো। কিন্তু যেখানে ভুল বানান, ভুল বানান তো আমি নিতে পারি না, হ্রস্বই নিতে গিয়ে আমি ভুল বানান নেবো, এটা তো হতে পারে না। ফলে আমাকে এই বানানটাই রাখতে হবে। দীর্ঘ হলেও কোনো ক্ষতি নেই। তো এরকম কয়েকটা শব্দ দেখো তোমাদের বইতে আছে, আমি বলছি। হ্যাঁ, এগুলো লেখার দরকার নেই, যেহেতু তোমাদের বইয়ে আছে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে, বই নিজেদের বের করার দরকার নেই। আমি তোমাদেরকে বলছি, বললে পরেই তোমরা বুঝতে পারবে। ধমনী আমরা বরাবর পড়ে এসেছি জীবন বিজ্ঞানে, ধমনী। পরে জানা গেল যে এই শব্দটাও আছে সংস্কৃত ভাষায়, এই শব্দটারও ব্যবহার আছে একই অর্থে। ধমনী বলতেও যা বোঝায় বিশুদ্ধ রক্ত বহনকারী আমাদের যে রক্তবাহ, এই ধমনী বলতেও তাই বোঝায়। তাহলে আমাদের বানান লেখার সময় আমি দুটোই লিখতে পারি, কেননা দুটোই ঠিক। কিন্তু আমাদেরকে কোনটা লিখতে বলছে, আমরা যাতে এটা ব্যবহার,
ঠিক আছে, কেন? ওই যে বললাম এটা উচ্চারণটা অনেক কাছাকাছি, তাই তো। এরপর দেখো আরেকটা শব্দ রয়েছে শ্রেণী। শ্রেণী যদিও শ্রেণী উচ্চারণ করতে পারি না, আমরা শ্রেণী উচ্চারণ করি, দন্ত নয় উচ্চারণ করি, কিন্তু এটা তো তৎসম শব্দ, বানানটা কি আছে? মূর্ধন্য আছে, তাহলে আমাকে মূর্ধন্যই রাখতে হবে। দেখা যাচ্ছে সংস্কৃতে এই দীর্ঘইকার যুক্ত শ্রেণী আর হ্রস্বইকার যুক্ত শ্রেণী দুটোই আছে, এগুলো তো তৎসম শব্দ, তাহলে দুটোই ঠিক, কিন্তু আমি কোনটা লিখব? হ্রস্বইকারটা, কারণ এটার উচ্চারণটা অনেক কাছাকাছি। আচ্ছা, এরপরে কোন রাস্তা বলা হয়, শহরের ছোট রাস্তাগুলোকে বলা হয় সরণি, ঠিক আছে। এটা নাকি সংস্কৃতে এই বানানটাও পাওয়া যায়, কোনটা লিখব? হ্রস্বইকার দেওয়াটা লিখব। তো এরকম তোমাদের বইতে দেয়া আছে 15টা উদাহরণ। 15টা উদাহরণ নিশ্চয়ই খুব বেশি নয়, তাহলে 15টা উদাহরণ তোমরা ঘরে দেখে আসো। এরপরে দেখো কতক্ষণ, তাহলে সব দীর্ঘইকার গুলো হ্রস্বইকার করে দিতে হবে নাকি? সেরকম কোথাও বলেনি, সব দীর্ঘইকার গুলোকে হ্রস্বইকার করে দিতে হবে এরকম কোথাও বলেনি। এবার এক ধরনের শব্দ, তোমাদের যদি সংস্কৃতটা একটু এগিয়ে যেত না, তাহলে আমার এটা পড়াতে সুবিধা হতো। এই গুণী শব্দের শব্দরূপ করা হয়েছে, শব্দরূপ কি কি হয়েছে? হয়নি? আচ্ছা, তো যাই হোক, ছাড়ো ওটা, তোমরা যেভাবে পার করবে। সংস্কৃতে একটা ইন প্রত্যয়ান্ত শব্দ আছে, ইন প্রত্যয়, ঠিক আছে। ইন প্রত্যয়টা যুক্ত হয় কার সঙ্গে? কোন বিশেষণের সঙ্গে, ঠিক আছে। যেমন ধরো গুণ, গুণ মানে কি? কোয়ালিটি। গুণ যুক্ত ইন, এটা হয়ে যাচ্ছে গুণিন, ঠিক আছে। গুণিন শব্দের প্রথমা একবচনের রূপ, গুণিন শব্দের প্রথমা একবচনের রূপ হচ্ছে গুণী, ঠিক আছে। এগুলো হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ, ঠিক আছে। হ্রস্বই নটা লোপ পাওয়ার জন্য হ্রস্বইটা দীর্ঘই হয়ে যাচ্ছে। তাহলে যতগুলো ইন ভাগান্ত শব্দ আছে সবার ক্ষেত্রেই আমাকে কিন্তু দীর্ঘইকার ব্যবহার করতে হবে। যেমন ধরো মন্ত্রী, আমরা বলি না মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আসল শব্দটা হচ্ছে মন্ত্রী, মন্ত্রযুক্ত ইন। তাহলে এটা কি হলো? মন্ত্রী, যেটা হলো ইনের নটা উঠে যাবে আর হ্রস্বইকারটা কি হয়ে যাবে? তাহলে মন্ত্রী বানাতে হবে, বোঝা গেছে? তাহলে আজকে বাংলা বানানে দুটো মাত্র নিয়ম তোমাদেরকে শেখালাম, এবং দুটো নিয়মই তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তৎসম শব্দগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তৎসম শব্দ কোনগুলো? যেগুলো সংস্কৃত থেকে সরাসরি অবিকৃতভাবে আমাদের বাংলা ভাষায় এসেছে, ঠিক আছে।